পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি হেসান নওরা। পর্ব সংখ্যা 25। দূর হতে ল্যাম্পপোস্টের হলদেটে রশ্মি আছড়ে এসে বিছিয়ে পড়ছে পিচঢালা রাস্তায়। তাতে বর্ণর কালো পোশাকে আবৃত নিস্তেজ দেহ অল্প স্বল্প দৃশ্যমান। আশেপাশে কোনো মানবের অস্তিত্ব টিকিটিও নজরে পড়ছে না। শহরে তখন রাতের আধার গ্রাস করে নিয়েছে পুরোপুরি। অম্বরের ফালি চাঁদখানা ঢেকে গেছে মেঘের ওপারে। বর্ণর শ্বাস প্রশ্বাস চলছিল ধীম গতিতে। অশ্বাস শরীর ক্ষণকাল স্থির পড়ে থেকে অনিচ্ছা সত্ত্বেও পিটপিট চোখের পাতা খুলেছে। ক্ষীণ শক্তি ব্যয় করে হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দিক শূন্যে। হাতের কবজিতে চিনচিন করছে। কিভাবে কিভাবে যেন ঘড়ির কাজ বিধে গেছে। পায়ের গোড়ালি হাঁটুতে উড়োতেও ব্যথা অনুভব হয়। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে বিরক্তি সূচক। এই মুহূর্তে যন্ত্রণার চেয়ে বেশি বিরক্তে আচ্ছন্ন হয়েছে তার মুখশ্রী। রাস্তায় হাত ঠেসে ধীরস্থির উঠে বসে বর্ণ। দাঁতে দাঁত খিচে আছে, চোখের দৃষ্টি নিভু। দাঁড়াতে গিয়েও পুনরায় রাস্তায় ঢলে পড়ে গেল সে। বিতৃষ্ণা মনে চোখের সামনে হাত তুলে আনে। কবজি বেয়ে টুপটাপ তরল রক্ত গড়িয়ে পড়ছে। ভাঙা সরু কাজ তখনও সেখানে সেটে রয়েছে। দুবার ঝাড়া মেরে বর্ণ মুখের উপর হাত নিয়ে দাঁতের ফাঁক চেপে কাজ টেনে বের করে নিল। পরপর থুথু দিয়ে ফেলে দিল মুখে নেওয়া কাচের টুকরো। ঠোঁট জুড়ে রক্তের মাখামাখি। নিঃশ্বাসের শব্দে আশপাশ ভারী হয়ে উঠেছে ইতোমধ্যে। দুটো গাড়ি চোখের সামনে দিয়ে চলে গেল সাই সাই। রাস্তার কিনারে কেউ আহত দেহে পড়ে আছে তা দেখার প্রয়োজন বোধ মনে করল না। অবশ্য করলেও বন্যর প্রতিক্রিয়া নিশ্চয়ই ইতিবাচক হতো না। রাস্তার দুপাশে মেহগনি গাছের সারি। বাইক ওই দূরে ছিটকে গিয়ে গাছের সাথে টেক্কা লেগে ওপাশের মাঠে পড়ে গেছে। পকেট হাতড়ে ফোন বের করল বর্ণ। ভাসা ভাসা দৃষ্টিতে স্ক্রিনে ঝাপসা দেখতে পাচ্ছে। মাহের কলের উপর কল দিয়েছিল রাত 2টো পর্যন্ত। লিস্টে তার নামটা প্রথমেই আছে। মাত্রই চোখ লেগে এসেছে। ফোনটা রেখে দিয়েছিল কানের গোড়ায়। সশব্দে ফোনখানা বেজে উঠতে ধরপড়িয়ে শোয়া থেকে উঠে গেল মাহির। ঘুমের ঘোরে এমন অপ্রত্যাশিত কিছু হওয়ায় বুক ধুপধাপ করছে। ধাতস্থ হয়ে সে বালিশে নজর বিদ্ধ করে অতবার বুকে হাত চেপে প্রলম্বিত শ্বাস ত্যাগ করল। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ভূমিকম্প শুরু হয়েছে। বিল্ডিং ধসে পড়ে ক্ষণিকের ব্যবধানে আজরাইল নামবে যান কবজ করতে। ফোন কানে ধরেছে রাখে বর্ণ। চোখ বুজে আলগোছে মাথা এলিয়ে দেয় রাস্তায়। ওপাশে রিসিভ করতে সে অল্প আওয়াজে আওড়ালো, মাহির। রাত 4টা 25। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাতের শেষ ভাগ চলমান। হেলানি চেয়ারে হাত পা ছড়িয়ে বর্ণ আচ্ছোয়া হয়ে আছে। কপাল এবং হাতের কবজিতে ব্যান্ডেজ করে দিয়ে পায়ের অবস্থা দেখে আহত চোখে বর্ণর মুখশ্রীতে নজর ঘোরালো মাহির। বর্ণর চোখ তখন বন্ধ ছিল। সেভাবেই হঠাৎ মুখ খুলল। হোয়াট? মাহির নজর সরিয়ে আনে অতি দ্রুত। তাকালেও দোষ। তখন বর্ণর কল্পে আগে পিছে না ভেবে ছুটেছিল সে। তার জ্ঞান ছিল কিন্তু শরীর অবশ প্রায়। হসপিটালে নিয়ে যেতে চেয়েছিল মাহির, কিন্তু মহাশয় নিষেধ করে দিয়েছে। টক্কর লাগার মুহূর্তে তৎক্ষণাৎ বাইক থেকে ছিটকে পড়ে আসায় শরীরে গুরুতর আঘাত লাগেনি। তাই বলে জখমগুলোকেও হেলাফেলা করার মতো নয়। মাহির অগত্যা বন্যার ফ্ল্যাটে নিচে নিয়ে এসেছে তাকে। আর সে যতটুকু পারে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেছে। তোলাতে স্যাভলন লাগিয়ে গোড়ালির আশেপাশে ছুঁয়ে শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করার সময় মৃদুস্বরে বলল, বস, ফ্র্যাকচার, ইনফেকশন এসব হতে পারে। দেন মন ক্ষুণ্ণ চোখে পুনর্বার চাইল মাহির। হাতে পায়ে হাঁটুতে কপালে আঘাতে জর্জরিত হলেও মুখের ভাষা একদম কাটকাট। কিছু বললেই আগুনের গোলার মতো জবাব ফিরিয়ে দিচ্ছে কঠিন স্বরে। দ্বিতীয়বার কিছু বলার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই দেখালো না সে। এখন কথা না বাড়ানোই শ্রেয়। রাত পোহালেই বরং তাকে কিছু একটা করতে হবে। সুখের রুমের পাশাপাশি লাগাও একটি সিক্রেট রুম আছে, যদিও সম্পূর্ণ সিক্রেট বলা যায় না। রুমটির ব্যাপারে বাহিরের মানুষ ছাড়া বাড়ির প্রত্যেকে অবগত। আব্বু এবং বড় আব্বুর কাছ থেকে এই রুমটা চেয়ে নিয়েছিল সুখ। ছোটকাল থেকে আঁকিবুকি নিয়ে তার খুব আগ্রহ। বইয়ে থাকা বিভিন্ন ছবিগুলো প্রথম প্রথম এলোমেলো অপরিপক্ক হাতের লেখাগুলো একসময় নিখুঁতভাবে স্কেচ করতে পারে। বছর 2 আগে পেইন্টিং করার শখ জাগে তার। চারপাশে সবুজ শ্যামল নজর কাড়া পরিবেশ তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলার ইচ্ছে হয়। অতপর আর কি, আব্বুকে জানালো ভদ্রলোক মেয়ে চাইলে যান হাজির করে দিতে পারে। সেখানে তার আবদার ছিল কেবল পেইন্টিং করার ক্যানভাস, রংতুলি সহ যাবতীয় সামগ্রী। 1 বছর ধরে সময় নিয়ে ভীষণ যত্নে একটি পেইন্টিং করেছে সুখ, যেখানে তাদের পরিবারের প্রতিটি সদস্যের উপস্থিতি রয়েছে। 1/3 সম্পূর্ণ হয়েছে সেটার, আর কিছুটা বাকি। অনেকদিন এই রুমে প্রবেশ করা হয় না তার। আজ রাতে সময়ের কাঁটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মনে হচ্ছিল। মনের ব্যাকুলতা কমার বদলে বেড়ে চলেছিল হুড়হুড়। চোখের নিদ্রাও ধরা দিতে নারাজ।
উপায়ন্ত না পেয়ে ছটফটে হৃদয়ে শান্ত করতে বহুদিন পর এই রুমে আগমন ঘটেছে তার। অসম্পূর্ণ পেন্টিংয়ে কিছুক্ষণ হাতও চালিয়েছিল সে। অনর হাতে রঙের তুলি, কোমল স্নিগ্ধ গালেও কিছু রং লেগে রয়েছে। রমণী ক্যানভাসের পাশে থাকা ছোট্ট টেবিলে হাতের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। কখন চোখ লেগে এসেছে হয়তো নিজেরও বোধগম্য নয়। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে সুখের। দৃষ্টি মেলে ক্ষণকাল পর নিজের অবস্থান বুঝে ওঠার চেষ্টা করে তড়িঘড়ি করে সোজা হয়ে বসে চোখ কষলে আশেপাশে তাকায়। পরপর জিভ কেটে কপালে হাত রাখে। সত্যি ঘুমে বুঁদ হয়ে কখন টেবিলে ঢলে পড়েছে কে জানে। দুদিন অতিবাহিত হওয়ার পরও বাড়ি ফিরেনি বর্ণ। আইজা ছেলের চিন্তায় ভেতরে ভেতরে অস্থির। অন্যদিন হলে বোধ হয় নিশ্চিত থাকা যেত। ছেলে এখন বড় হয়েছে, নিজের খেয়াল নিজে রাখতে পারে, নিজের ভালো নিজেই বোঝে। কিন্তু মাহিরের কথাগুলো শোনার পর থেকে মায়ের দরদি মন আত্মচিৎকার দিয়ে যেন বলে চলেছে, ছেলেটাকে যদি আঁচলের তলায় লুকিয়ে রাখা যেত তার জন্য খুব বেশি কি খারাপ হয়ে যেত। আজাদ শিকদারের নিষেধ আছে বর্ণকে নিজ থেকে কল দিতে। স্বামীর নিষেধ অমান্য করার সাধ্য তার নেই। ছেলের নাম্বারের দিকে হতাশ চোখে চেয়ে মাহিরকে কল দিল আইজা। ভোর ফুটেছে, বেশি দেরি হয়নি। এই নিয়ে ৩৫ বার কল দিয়েছে ভদ্রমহিলা। মাহিরা এখনো জানায়নি বর্ণর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। খামাখা চিন্তা করবেন তারা, যেখানে আসল ব্যক্তির এই নিয়ে কোনো ধ্যান জ্ঞান নেই। কিন্তু এখন ভাবতে বসেছে সে। বিষয়টি জানতে পারলে কোয়ান থেকে নিশ্চয়ই ফোন রাখার সুযোগ দেবেন না আন্টি। চেয়ারে হেলান দিয়ে ব্যালেন্স করা পা টুলের উপর রেখে ডানে বায়ে নাচাচ্ছে বর্ণ। চোখের উপর হাত দিয়ে রেখেছে। গতকাল বহু কষ্টে সৃষ্টে তাকে ডাক্তারের মুখোমুখি বসাতে সক্ষম হয়েছে মাহির। তার একটাই কথা, দুনিয়ার মানবজাতির মুখাপেক্ষী হওয়া তার ধর্মে নেই। আইজার সাথে কথা বলে মাহির কাছাকাছি এসে থামল। বলল মৃদুস্বরে, ভাই, বাড়ি থেকে ফোন আসছে, ফিরবেন না? বর্ণর চোখের উপর থেকে তৎক্ষণাৎ হাত সরালো না, প্রত্যুত্তরও করল না তখন। খানিক পর চোখ খুলে অদৃশ্যে তাকিয়ে গম্ভীর গলায় বলল, না। মাহির খানিকটা আশ্চর্য হয়ে অবচেতন মনে প্রশ্ন করে বসলো, কিন্তু কেন বস? বর্ণ বাঁ হাতের কবজিতে ব্যান্ডেজ, টনটনে ব্যথায় ঈষৎ বেদনা সিক্ত হাত। ব্যথাগুলো শরীর অবধি সীমিত, এখনো মন কাবু করতে পারেনি। অবচেতন মনে বাঁ হাত চোখের সামনে এনে এপিটোপিট করে ক্ষীণ হেসে বলল, জানিস মাহির, এই হাতে ছোটকে প্রথমবার আমি গুটি গুটি কদমে হাঁটতে শিখিয়েছি। পড়ালেখার বয়সে স্কুলে প্রবেশ করার আগেও আবার এই হাতের মুঠোয় তার হাত চেপে ক্লাসে দিয়ে এসেছে অগণিতবার। সেদিন এই হাতেই আমি ওকে। বর্ণ থামল, চোখ বুজে ফেলল তড়িৎ। সেভাবেই নিজের উপর তাচ্ছিল্য এসে অল্পক্ষণ পর ধীরলয়ে চোখ মেলে ডান হাত দেখিয়ে বলল পুনরায়, ছোটবেলায় এই হাতে আম্মুর আঁচল আঁকড়ে পিছু পিছু ঘুরঘুর করতাম। আমার অভিমানে মায়ের মুখে কতবার ভাতের লোকমা তুলে দিয়েছি বেহিসাবি সব। সেদিন এই হাতেই আম্মুকে আঘাত করতে উঠেছিল মাহির। তুই ভাবতে পারিস আমি লিমিট ক্রস করে গেছি না? ভালো ছেলে থেকে বঞ্চিত হয়েছি বহু আগে। যেটুকু বেঁচে ছিল তাও সেদিন তছনছ করে দিয়ে এসেছি। মাহির মাথা নত করে চুপ রয়। অনুপরিমাণ ইস্যুতে অপরিকল্পিত অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া ব্যাধি আছে বর্ণর। এই উগ্রতা, নিষ্ঠুরতা সে পৃথিবীর যে কারোর সামনে উপস্থাপন করে আনন্দ পেলেও কখন জানি পরিবারকে তার হিংস্র আচরণে দুঃখ দিয়ে দেবে এই শঙ্কায় বাড়িমুখো হওয়ার মনোভাব দেখাতো না সে। অথচ সেদিন সেই শঙ্কাটাই সত্যি ফলে গেল। মাহিরের ধারণা বর্ণর কাছে গোটা দুনিয়া একদিকে আর তার পরিবার অন্যদিকে। বর্ণ নিরস গলায় বলে উঠল আবারও, এই মুখ নিয়ে আম্মুর সামনে দাঁড়াবো কোন সুখে? আব্বুকে কি জবাব দেব? বাকিদের নোপ, আমি আর ফিরবো না বাড়িতে। তুই যেতে পারিস এবার। তামির শিকদার পারলে নিউজ পেপার ঢুকে যেতেন। নেহাত সেটা অসম্ভব বলে সম্ভব হচ্ছে না। ভদ্রলোক চোখের উপর মিলে ধরা কাগজে নেত্রোদয় এমনভাবে স্থির রেখেছেন, সুখের মনে হচ্ছে এই মুহূর্তে ভুবন ভেসে গেলেও ওনার কোনো প্রকার হেলদোল পাওয়া যাবে না। অবশ্য তার মন মিথ্যেও ভাবতে পারে। খোলামেলা গার্ডেন, বাহারি ফুলের সুবাসে মাতোয়ারা চারপাশ। ওই দূরে একটি আমলকি গাছে 3টে হলদিয়া পাখি কিচকিমিচ করছে। প্রকৃতিতে বইছে মৃদু কোমল হাওয়া। সেই হাওয়া ছুঁয়ে গিয়ে সুখের কপালে আছড়ে আসা ছোট ছোট চুল উড়িয়ে দিচ্ছে। কোমরে হাত রেখে সুখ আব্বুর পাশে 2 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে, অথচ ভদ্রলোকের কোনো নড়চড় নেই। ছোট ছোট আখি পল্লব ঘন ঘন ঝাপটে তামির শিকদারের চোখের অগ্রভাগে হাত জড়ায় সুখ। সঙ্গে উচ্চারণ করে একটি অক্ষর বা শব্দটি শুনতে এমন লাগে যেন সদ্য কথা বলতে শেখা কোনো শিশু আধো আধো স্বরে ডাকছে। তামির শিকদার তড়াক করে কাগজ নামিয়ে পাশে তাকালেন। পরপরই ঠোঁটের কোণে মুচকে হাসি ফোটে। আমার আম্মু নাকি? কখন এলো আমার মাটা? পাশের চেয়ারে নিউজ পেপার রেখে দিলেন তিনি। সুখ কথা বলল না। ট্রে থেকে চায়ের কাপ তুলে বাড়িয়ে দিল আব্বুর দিকে। তার হাতের কথার ফাঁকে চায়ের কাপে চুমুক দেন তামিজ।
সে সময় চোখ বুজে নিলেন, যেন অনুভব করতে চাইছেন কিছু একটা। সুখ নিজে এক কাপ নিয়ে পাশাপাশি বসে হাতের ইশারায় জবাব করে, কিন্তু আমি বানাইনি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই চাটা আমার আম্মার হাতেই বানানো। আব্বু কিভাবে টের পেল তা ভেবে সুখ অবাক হলো না, কিন্তু ভেতরের আত্মাটা প্রফুল্ল নেচে নেচে দুলে দুলে উঠল। মৃদু হেসে সুখ ডান হাতটা বুকে চেপে চোখ বুঝল, অর্থাৎ কৃতজ্ঞতা। ইতিপূর্বে এমন ঘটনা বহুবার ঘটেছে। সুখ মাঝে মধ্যে আব্বু আর বড় আব্বু বাড়ি ফিরলে তাদের জন্য নিজ হাতে এক এক রকম নাস্তা বানায়, পরিবেশন করে। মাঝে মধ্যে এমন হয় বিধায় বড় আব্বু চিনে নিতে ভুল ত্রুটি হলেও কিভাবে যেন আব্বু অনুভব করে নিতে পারে নাস্তাগুলো সুখের হাতে তৈরি। সুখ জানে না কোন মন্ত্র বলে দিনে রাতে আব্বু একটা মাত্র জিহ্বা অগণিত খাদ্যর স্বাদ গ্রহণ করার পরও মাঝে মাঝে তার হাতের তৈরি জিনিস কিভাবে শনাক্ত করে নেয় তিনি সুখের আব্বু বলে, নাকি একটু বেশিই ভালোবাসে বলে। হানিফা বেগম বাড়ি থেকে বের হলেন ধীর পায়ে। গায়ে জড়ানো সাদা জমিনের কালচে খয়েরি রাঙা ছোট ছোট ফুল বিছানো শাড়ি, ভাঙা কোমর, ঝুলে যাচ্ছে গায়ের ফর্সা চামড়া। বড় আব্বুকে একবার বলতে শুনেছিল সুখ, সেকালে দাদু ছিল মারাত্মক সৌন্দর্যের অধিকারী। আশেপাশের মানুষ তো করতই, সেই সাথে আব্বু বড় আব্বু নাকি রোজ দাদুর রূপের প্রশংসা করত। তখন তাদের বয়স ছিল অল্প। আর চোখে এক পলক তাকিয়ে অন্যত্র নজর সরিয়ে আনে সুখ। তামির শিকদারের আপ্যায়নে হানিফা বেগম তার মুখোমুখি চেয়ারে বসে। ভার নিতে আসা শরীর নিয়ে চার দেয়ালে আবদ্ধ হয়ে থাকতে ইচ্ছে করছিল না, তাই তিনি এসেছিলেন গার্ডেনে হাঁটতে। নূরকেও সেধেছিল আসতে। পাজি মেয়েটা তাকে বুড়ো আঙুল দেখিয়ে আইজার রুমে ঢুকে গেছে। সুখের মুখ ফিরিয়ে নেওয়াটা বৃদ্ধার গায়ে লাগে খুব, এই জন্য তাকে অপমান করার নামান্তর। তামিদ জার থেকে চা ঢালতে গেলে সুখ থামিয়ে দেয়, উঠে গিয়ে নিজে হাতে কাপে চা ঢেলে এগিয়ে দেয় দাদুর দিকে। বৃদ্ধা নেওয়ার সময় নাক কুচকে মুখাকৃতি এমন করলো যেন সে একটা উচ্ছিষ্ট। সুখ মন খারাপ করলো না, সয়ে গেল এসব। তার ভীষণ ইচ্ছে হয় দাদুর আদর পেতে, তাকে জড়িয়ে ধরতে। জানা নেই দাদু সবার চেয়ে তাকে অন্য নজরেই কেন দেখে, এত বৈষম্য কেন তাও বুঝে উঠতে পারে না। রাতের বেলা খাবারের পাট চুকিয়ে সরাসরি কক্ষে গেল না সুখ। আব্বুকে মেডিসিন সেবন করিয়ে অনেকক্ষণ পাশে বসলো, সাথে যুক্ত হলো আম্মু। তাদের আলোচনার মুখ্য বিষয় সুখের টেস্ট পরীক্ষার সামনে। গত দুদিন আগে নতুন টিউটর এসেছেন, নাম ইফরা। তার কাছে পড়তে অনুভূতি কেমন লাগে, সে কি ভালো করে বুঝিয়ে পড়াতে পারে, এই কথা হচ্ছে তিনজনের মধ্যে। যদিও এই বিষয়ে আরও দুবার আলোচনা হয়ে গেছে। একসময় সুখ বিদায় নিয়ে বেরিয়ে আসে। বেখিয়ালে এলোমেলো কদম রেখে সিঁড়ি পার করছে তোহফা। হৃদয় ভার হয়ে আছে তার। আজ মাহিরকে অনেকবার কল করেছিল সে, অজুহাত ভাইয়ার খোঁজ নেওয়া। মাহির কল তুলেনি প্রথম। খানিক আগে অনেকবার ট্রাই করেছে সে, সাথে টেক্সট পাঠিয়ে দিল, মাহির ভাই আপনি কি ভীষণ ব্যস্ত, অথবা আমার কল কি আপনার বিরক্তির কারণ। এরপর কল ওখান থেকেই দিয়েছিল মাহির। কথোপকথনের শুরুতে বর্ণকে নিয়ে কথা হলেও মাহির সংযোগ বিচ্ছিন্ন করার আগে 5 শব্দের একটি অযাচিত বাক্য বলে দিয়েছে অকপটে, আমাকে আর কল দিও না তোহফা। ব্যাস এইটুকুই। ধ্রুবার প্রত্যুত্তর করার সময় নেয়নি লোকটা, মুখের উপর কল কেটে দিয়েছে। তোহফা বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে, জানে না কেন, কিন্তু হচ্ছে। আচ্ছা, মাহিরের উপর এই মুহূর্তে অভিমান করলে তা জায়েজ হবে? নিশ্চয়ই না। বাহুতে হাতের টান পেয়ে তোহফা চকিতে তাকায়, কিন্তু হাঁটা থামালো না। ধীর লয়ে এগিয়ে এলো সামনে। তদ্রুপ সুখও হাঁটলো পায়ে পা মিলিয়ে পাশাপাশি। তুমি আপসেট, একটুর জন্য পা পিছলে পড়ে যেতে। সুখের ইশারা বুঝে তোহফা এসে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালায়। আরে তেমন কিছু না, একটা টপিক নিয়ে চিন্তিত। তোরনার সামনে টেক্সট এক্সাম, প্রিপারেশন কেমন? ক্ষুদ্র ক্ষুদ্র আখিতে সন্ধিয়ান চোখে চেয়ে রয় সুখ। ঢের বুঝেছে তোহফা প্রসঙ্গ এড়াতে চাইছে, তাই জবাব করে ইশারায়, ভালোই। অভ্রর জ্বর নেমেছে, গলা ব্যথাও সেরে গেছে প্রায়। গত 2 দিন ধরে তার মাঝে কোনো প্রকার চঞ্চলতা দেখা যায়নি। অপ্রত্যাশিত ঘটনা হয়তো একটু শখ পেয়েছে। সুখ আর তোহফা 2য় তলা বেরোনোর পথে তাকে দেখা গেল। তখন ঘুমনের প্রস্তুতি নিচ্ছিল অভ্র। আজকেও নিচে খেতে যায়নি সে। সাইমা বুয়াকে দিয়ে আইজা তার রুমে খাবার পাঠিয়ে দিয়েছিল। মাহিরের অঘোষিত রুমটার একবার কাতর চোখে চেয়েছিল তোহফা। বন্ধ ছিল সেই রুমের দরজা, তবে তালা ঝুলানো নয়। সে সকলের আগোচরে এই রুমে মাঝে মধ্যে ঢুকে বসে। প্রতিটি কোনায় কোনায় যেন মাহিরের ছায়া খুঁজে পায় তোহফা। প্রচুর পড়তে হবে। সুখ বই মেলে স্টাডি টেবিলের উপর বসে পড়ে দ্রুত। সময় রাত 11:30 ঘরে। আজ থেকে রাত জেগে পড়ার মনোনিবেশ করতে হবে, আর কোনো কালকের অপেক্ষা নয়। কাল থেকে মনোযোগ প্রয়োগ করে পড়ব। বাক্যটা মস্তিষ্কে গেঁথে নেওয়ার ফলে অনেক পড়া জমা পড়েছে। পড়ার স্টোভ বললে ভুল হবে না, কিন্তু মন বসছে না পড়ার টেবিলে।
খচখচ করছে ভেতরটা। ঘুরে ফিরে বারবার আনমনে নজর চলে যায় ব্যালকনির বাহিরে। নিস্তব্ধতা বিরাজমান এই রাতের শহরে। ওই দূর হতে হর্নের আওয়াজ ভেসে আসতে মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে এই বুঝি কাঙ্ক্ষিত মানুষটি ফিরল। কিন্তু বারংবার তার ভাবনা মিথ্যে প্রমাণিত হচ্ছে। সেদিন এক নতুন বর্ণকে আবিষ্কার করেছে সুখ। সেই বর্ণ ছিল পূর্বের চেয়ে অন্যরকম, অদ্ভুত, নিষ্ঠুর, আগ্রাসী আর হিংস্র। এই বর্ণকে সে চায় না দুঃস্বপ্নেও। চোখের তারায় প্রতিবার ভেসে উঠছে সেদিনের দৃশ্যপট। একটু ছাড়া পাওয়ার লক্ষ্যে তরপাচ্ছিল অভ্র, অথচ পাষণ্ড বর্ণের মাঝে একটুও মায়া কাজ করেনি তখন। কিন্তু পরবর্তীতে কেমন নমনীয়তা মিশ্রিত আহত হয়ে উঠেছিল তার মুখোশটি। এমন কেন হলো? সুখের মনে হচ্ছে দুটো চরিত্রের বর্ণর মাঝে সূক্ষ্মভাবে লুকায়িত একটা হিংস্র, অপরটা কোমল। বিছানার উপর হয়ে মরার মতো ঘুমে আছে বর্ণ। আঘাতপ্রাপ্ত পা কুশনের উপর আলতোভাবে রাখা, দুহাত ছড়িয়ে আছে বেডের দুপাশে। একটা বালিশ বুকের নিচে, খালি গা। পরনের সামান্য ট্রাউজার ব্যতীত দ্বিতীয় কোনো কাপড়ের লেশ মাত্র নেই। সিলিংয়ে পুরোদমে ফ্যান ঘুরছে। বাতাসে সিল্কি চুলগুলো চোখের উপরে উড়ে এসেছে। চুরির রিনিঝিনি শব্দে একসময় বর্ণের ঘুম হালকা হয়ে আসে। চোখের উপর হতে চুল সরিয়ে আলস্য দৃষ্টিতে সামনে তাকাতেই বুকের ভেতরটা যেন আচমকাই ধক করে উঠল। চিনচিনে ব্যথার উপদ্রব হয় অন্তঃকরণে। আসমান থেকে নেমে আসা হুড়পড়ি যেন তার সম্মুখে দাঁড়িয়ে আছে। শরীর জুড়ে কালো শাড়ির আবরণ, ফর্সা দেহে কালো রংটা যেন আষ্টে পিষ্টে কামড়ে ধরেছে রমণীকে। খেয়ালে হোক বা বেখেয়ালে নজর সরিয়ে আনা দেয়। কোমরের উপরিভাগ অবধি নেমে আসা খোলা চুলগুলো হাওয়ার তাগাদায় দুপাশে হুটোপুটি খেয়ে দুলছে। জানান দিচ্ছে তারা মুক্ত পাখির মতো স্বাধীন। দুভ্রুর মধ্যভাগে ছোট কালো পাথরের টিপ। ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো যেন ভয়ানক গতিতে তাকে সম্মোহিত করে নিচ্ছে ক্রমশ। কপালের একপাশে ওয়ান টাইপ ব্যান্ডেজ, ঠোঁটে নিউড লিপস্টিক। অধরে খেলে যাওয়া হাসির কারণে মুক্তার ন্যায় ঝকঝকে ধবধবে সাদা দাঁতগুলো ঈষৎ দৃশ্যমান। কঠোর শাসনে শাসিত হৃদয়ে তোলপাড় শুরু করতে এটুকুই যথেষ্ট। বর্ণর গলা শুকিয়ে এলো করুণভাবে। মুহূর্তের জন্য চোখের পল্লবটা ফেলতে ভুলে গেল পুরুষটি। তার এহেন বেহায়াপনার সম্মুখে হাস্যোজ্জ্বল মুখে স্থির দাঁড়িয়ে থাকা রমণী লজ্জা পেল বোধহয়। ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি টেনে মাথা কিঞ্চিত ঝুঁকে ফেলল। পূর্বের চেয়ে এই দৃশ্যটা আরও নিদারুণভাবে আকর্ষিত করল বর্ণকে। মুখ ফেরে অস্ফুট স্বরে বেরিয়ে আসে তার, ফুল, বোবা ফুল।